মামা, তরমুজটা একটু কেটে দেখান আপনি আমাকে, যদি লাল না হয়। অবশ্যই কেটে দেখাবো। এই দেখেন কেমন লাল টকটক করছে ভেতরটা। মিষ্টি হবে তো? হ্যাঁ, হ্যাঁ, হবে না আবার? আমি এখানে তরমুজ বিক্রি করি প্রায় ১৫ বছর ধরে। আমি সবসময় ভালো তরমুজই বেছে বেছে নিয়ে আসি আমার কাস্টমারদের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দিন। আনাইসা তরমুজ নিয়ে পেছনে মুড়তেই কারোর সাথে ধাক্কা খায়। এতে তার হাত থেকে তরমুজটা পড়ে যায়। সরি সরি, আমি খেয়াল করিনি। বলেই আনাইসা নিচে পড়ে থাকা তরমুজটা তুলতে যায়। তখন ছেলেটাও আনাইসাকে হেল্প করে আর বলে, ইটস ওকে, আমার দেখে শুনে চলার দরকার ছিল। কেন জানি আনাইসার কাছে গলাটা খুব চেনা চেনা লাগছে। তবুও সে নিজের মনের ভুল ভেবে বিষয়টাকে উড়িয়ে দেয়। আনাইসা তরমুজটা তুলে ছেলেটাকে থ্যাংক ইউ বলতেই যাবে, তবে ছেলেটাকে দেখে তার কথা বন্ধ হয়ে যায়। তার হাত পা অসম্ভব রকমের কাঁপছে। হৃৎস্পন্দন ও দ্রুত গতিতে ওঠানামা করতে শুরু করেছে। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা এখনই বুকের খাঁচা ভেদ করে বের হয়ে আসবে। আনিশা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছেলেটিকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই ছেলেটা আনিশার হাত ধরে ফেলে। এতে আনিশার কলিজার পানি শুকিয়ে যায়। আনিশা যেন একদম পাথর হয়ে গিয়েছে। ছেলেটা নিজে নিজে বলতে থাকে, আরে পালিয়ে যাচ্ছেন কোথায়? হেল্প করলাম, এর বদলে থ্যাংক ইউ তো বললেন না। নাকি আমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? উনি আমাকে চিনে ফেলেননি তো? না না, উনি আমাকে চিনবেন কি করে? একে তো বোরকা পরা, তার উপর মুখে মাস্ক আছে। উনি আমাকে চিনতে পারবেনই না। ছেলেটির কথা শুনে আনিশা পেছনে ঘুরে তাকায়। কাপা কাপা গলায় অনেক কষ্টে বলে ওঠে, না না, পালাবো কেন? আপনাকে অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। আমার দেরি হয়ে যাচ্ছে, আসি কেমন? বলেই এক প্রকার দৌড়ে আনেশার সেখান থেকে চলে যায়। আনেশা হাঁটার বেগ বেশ বাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে বারবার পেছনেও তাকাচ্ছে, এটা দেখার জন্য যে কেউ তার পিছু নিচ্ছে কিনা। পেছনে বারবার তাকানোর ফলে সে ভালো করে সামনে খেয়াল করেনি। ফলস্বরূপ তার মাথাটা টক্কর খায় কারো চওড়া প্রশস্ত বুকের সাথে। আনেশা মাথায় হাত দিয়ে সামনে তাকাতেই চোখগুলো তার বড় বড় হয়ে যায়। আনেশা আবার পেছনে ফিরে দৌড়তে নেবে। এমন সময় ছেলেটি তার বাঁ হাতের বাহু চেপে ধরে নিজের সামনে এনে দাঁড় করায়। ধীরে ধীরে আনেশার বাহু দিয়ে চাপের পরিমাণ বাড়তে থাকে। ছেলেটি রক্তিম চোখে আনেশার দিকে তাকিয়ে আছে। আনেশা দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করছে, যার থেকে এতদিন ধরে সে লুকিয়ে থেকেছে। আজকে সেই লোকের সামনেই তাকে ধরা পড়তে হলো। আনেশা জানে এবার তার সাথে ঠিক কী হতে চলেছে। এবার আর সে কোনোভাবেই বাঁচতে পারবে না। ছেলেটি চোয়াল শক্ত করে একটা শয়তানি হাসি দিয়ে বলে, ও মাই ডিয়ার অ্যানা, কি ভেবেছিস সেইভাবে মুখ ঢেকে রাখলেই বুঝি আমার থেকে পার পেয়ে যাবি? ৬টা মাস, জানিস ৬টা মাস ঠিক কতটা সময় হয়? ১৮০ দিন, ৪,৩২০ ঘন্টা, ২,৫৯,২০০ মিনিট, ১,৫৫,৫২,০০০ সেকেন্ড। এতটা সময় তুই আমার থেকে পালিয়ে বেরিয়েছিস। বলতে বলতে ছেলেটি একটানে আনেশার হিজাব আর মাস্কটা খুলে ফেলে। হিজাব আর মাস্ক খুলতেই ছেলেটার সামনে দৃশ্যমান হয় আনেশার মুখখানা। ছেলেটি আবার হাত বাড়ায় আনেশার দিকে আর একটানে হেয়ার ক্লিপটা খুলে ফেলে, যার ফলে আনেশার হাঁটু অব্দি লম্বা লম্বা ঘন চুলগুলো ছড়িয়ে পড়ে সারা পিঠ জুড়ে। ছেলেটি তার হাত গলিয়ে দেয় আনেশার চুলের ভাঁজে। ছেলেটির এক হাত আছে আনেশার চুলের ভাঁজে, আর অন্য হাত দিয়ে খুব শক্ত করে তার বাঁ হাত চেপে ধরে আছে। ছেলেটি আনেশার লম্বা লম্বা চুলগুলো খুব জোরে টেনে ধরে, নিজের কাছে নিয়ে আসে, যার ফলে ছেলেটির গরম নিঃশ্বাসগুলো বাড়ি খাচ্ছে আনেশার মুখে। ছেলেটি হিংস্র কণ্ঠে বলে, কি লাভ হলো আমার থেকে পালিয়ে? সেই তো ধরা পড়লি। বলেছিলাম না, এই মেহরাব জেহরায়েলের রাজত্ব থেকে পালানো এত সহজ নয়। এবার তো আর আমার খাঁচা থেকে বের হতে পারবি না। তোকে এবার চিরতরে আমার বন্দিনী করব। আনেশা ব্যথায় কুঁকড়িয়ে যাচ্ছে বারবার, কারণ ছেলেটি তার হাত আর চোখ খুব শক্ত করে ধরে রেখেছে। আনেশা ব্যথায় চোখ বন্ধ করে নেয়। ছেলেটি চুল থেকে হাত সরিয়ে বাঁকা হেসে বলে, এইটুকু ব্যথা সহ্য হচ্ছে না তোর? সামনে তো তোর জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। সেইগুলো কিভাবে সহ্য করবি? আনেশা কিছু বলে না। ব্যথার চোটে চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে তার। এখন তো তার সাথে তেমন কিছুই করেনি মেহরাব। একবার যখন সে মেহরাবের হাতে ধরা পড়েছে, তার মানে এবার আর কেউ তাকে বাঁচাতে পারবে না। মেহরাব কাউকে একটা কল করে।
5 মিনিটের ভেতর একটা মেয়ে গার্ড আসে, হাতে করে একটা গরম হাতকড়া নিয়ে। হাতে মোটা গ্লাভস পরেছে যাতে গরম হাতকড়াটা তার কোনো ক্ষতি না করে। মেহরাব মেয়ে গার্ডটিকে ইশারায় গরম হাতকড়াটা রেখে আনিশাকে ধরতে বলে। মেয়ে গার্ডটি মেহরাবের কথা মতো গরম হাতকড়াটা রেখে আনিশার কাছে এসে তাকে শক্ত করে ধরে। মেহরাব গরম হাতকড়াটার কাছে এগিয়ে গিয়ে হাতে মোটা একটা গ্লাভস পরে নেয়। হাতে গ্লাভস পরতে পরতে সে একবার আনিশার দিকে তাকায়। আনিশা বুঝতে পারছে না যে মেহরাব ঠিক কী করতে চাইছে, তাই সে মেহরাবের দিকেই তাকিয়ে আছে। মেহরাব একটা হাসি দিয়ে বলে, প্রিপেয়ার ফর পানিশমেন্ট বেব। বলেই মেহরাব গ্লাভস পরে গরম হাতকড়াটা নিয়ে আনিশার কাছে আসে। তারপর আনিশার ডান হাতটা নিয়ে নাড়াতে নাড়াতে বলে, এই হাত দিয়েই তো আমাকে চর মেরেছিলি। তোর এই সুন্দর হাতটা না খুব বেশি চলে। চল আজকে এর একটা ব্যবস্থা করি। মেহরাবের কথা শুনে আনিশার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু মেগারটা তাকে ছাড়ছে না। মেহরাব আনিশার ডান হাতটা চেপে ধরে হাতকড়াটা জোর করে পরিয়ে দেয়। হাতকড়াটা পরাতেই আনিশা এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। আনিশার মনে হচ্ছে যে তার হাতে মাংস হাড় গলে গলে পড়বে। হাতের বেশ অনেকটা জায়গায় ঝলসে গিয়েছে, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার হাতখানা। আনিশা চিৎকার করতে করতে নিজের জ্ঞান হারায় আর মাটিতে লুটিয়ে পড়ে। মেহরাব একবার আনিশার দিকে তাকিয়ে মেয়ে গার্ডটিকে বলে আনিশাকে গাড়িতে তুলতে। আনিশার মুখ দেখতেও তার ঘৃণা হচ্ছে, কিন্তু তাকে তো প্রতিশোধ নিতে হবে, যে তার শৈশবকে নষ্ট করেছে, তার প্রিয়জনদের তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার থেকে তো প্রতিশোধ নিতেই হবে, আর এই প্রতিশোধ নেয়ার জন্য তার আনিশাকে তার প্রয়োজন। আনিশা যে তার তুরুপের দাস, আনিশার মাধ্যমেই তো সে তার মধ্যে জ্বলতে থাকা এতগুলো বছরের আগুনকে শান্ত করবে। আম্মু, প্লিজ আমায় ছেড়ে দাও। আমি এইসব কাজ করতে চাই না। আমি পড়াশোনা করতে চাই। প্লিজ আমাকে আমাকে আর মেরো না। আমি আমি সহ্য করতে পারছি না আম্মু। এসব কাজ করার জন্যই তোর জন্ম হয়েছে, আর পড়াশোনা সেটা তুই ভুলে যা। আমাদের মতো মেয়েদের পড়াশোনা তো দূর, নিজেদের কোনো ইচ্ছাও রাখা যায় না, শুধু কাস্টমারদের ইচ্ছা আমাদেরকে পূরণ করতে হয়। কিন্তু সেখানে তুই একটু বেশিই পেয়ে গিয়েছিস। সে যাই হোক, তুই যতক্ষণ না যাবি আমি তোকে মারতেই থাকবো। না আম্মু, আমি কিছুতেই এমন কাজ করতে পারবো না। শিরিন আনিশার চুলের মুঠি খুব শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, চুপ, একদম চুপ। বেশি কথা বললে তোকে আজকে জ্যান্ত কবর দিব। এখানে এমন কেউ নেই যে আমার মুখের ওপর কথা বলে, সেখানে তুই আমার মুখের ওপর কথা বলছিস। আর তুই খুব ভালো করেই জানিস আমি কেমন। আমি ঐশীকে বলবো তোকে যেন সুন্দর করে সাজিয়ে দেয়, কালকে বিকেলে কাস্টমার আসবে। বুঝেছিস আমি কি বললাম? বলেই শিরিন রুম থেকে বের হতে যায়। এমন সময় আনিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তাহলে তুমিও শুনে রাখো, আমি আমি মরে গেলেও এমন কাজ করব না, কখনো না। আনিশার কথা শুনে শিরিন থেমে যায় আর পেছনে ফিরে হাতের চাবুকটাকে শক্ত করে ধরে মাটিতে লুটিয়ে থাকা আনিশার দিকে তেড়ে আসে। কি বললি তুই আরেকবার বল। তোর এত বড় সাহস, আমার কথার অমান্য করিস? দাঁড়া, আজকে আমি তোকে সত্যিই মেরে ফেলবো। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হয়। আমিও দেখি তুই কতক্ষণ নিজের এই জেদ ধরে রাখতে পারিস। বলে শিরিন চাবুক দিয়ে আনাইশাকে খুব জোরে জোরে আঘাত করতে থাকে। প্রতিটা চাবুকের আঘাতে আনাইশার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, রক্তে তার পরনের কাপড় ভিজে যাচ্ছে। এক পর্যায়ে আনাইশার মুখ থেকে গলগল করে রক্ত বের হতে শুরু করে। আনাইশার শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে, তবুও সে মুখ বুজে সবটা সহ্য করে যাচ্ছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রুমের বাইরে দাঁড়িয়ে সবাই দেখতে থাকে, তবে কেউই শিরিনকে আটকাতে আসে না, কারণ তারা সবাই শিরিনকে খুব ভয় পায়। আনিশার এমন করুণ অবস্থা দেখেও শিরিনের একটুও দয়া হয় না মেয়েটার ওপর। তখনই ঐশী এসে শিরিনকে আটকানোর চেষ্টা করে। আম্মা, আম্মা কি করছেন? ছাড়ুন ওকে, ও মরে যাবে তো। মরুক, ওর মরাই ভালো। তুই সর এখান থেকে, আজকে আমি ওকে মেরেই ফেলবো। কি লাভ ওর এই শরীর রেখে যখন ও আমার কোনো কাজে আসবে না। আম্মা, আপনি ওকে ছাড়ুন। দেখুন ওর কি অবস্থা, মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে, চোখ মুখও উল্টে গিয়েছে, আর চাবুকের বাড়ি খেলে এবার মেয়েটা সত্যি সত্যি মরে যাবে। আর আপনি তো বললেন যে কালকে ওকে কাস্টমারের কাছে যেতে হবে,
তাও ওর এই জখমি শরীর দেখে তো তারা রেগে যাবে, তাই না? ঐশীর কথা শুনে শিরিন থেমে যায়। ততক্ষণে আনাইশা নিজের জ্ঞান হারিয়েছে। শিরিন হাত থেকে চাবুকটা ফেলে দেয় আর রুম থেকে বের হওয়ার আগে আনাইশার নিথর দেহের দিকে তাকিয়ে ঐশীকে বলে, ও জ্ঞান ফেরা, আর ক্ষত জায়গাগুলোতে মলম লাগিয়ে দিস। আমি চাই না যে আমার কাস্টমাররা রেগে যাক, তাই ওকে আজকের মতো ছেড়ে দিলাম। না হলে আজকে ওকে বুঝিয়ে দিতাম আমার কথা অমান্য করার শাস্তি কতটা ভয়ঙ্কর হয়। বলে শিরিন রুম থেকে বের হয়ে যায়। ঐশী একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর সে আনেশার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আনেশার জ্ঞান ফিরেছে প্রায় 3 ঘন্টা হতে চলল। তার সারা শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ব্যথার চোটে জ্বর উঠে গিয়েছে মেয়েটার। চুপ করে বসে থাকতে থাকতে তার গাল বেয়ে নোনা জল পড়ছে। সে তো এমন জীবন কখনোই চায়নি, তাহলে কেন তার সাথে এমনটা হলো? সে তো এই পাপ কাজ করতে চায় না। সে তো এই নরক থেকে মুক্তি পেতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, বাইরের মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে চায়, পাখির মতো মুক্ত হয়ে পুরো বিশ্বটাকে ঘুরে দেখতে চায়। তাহলে কেন তার সাথে এমনটা হলো? কিছুক্ষণ পর ঐশী আসে হাতে মেডিসিন আর খাবার নিয়ে। আনাইশা, নে খাবারগুলো খেয়ে নে। 2 দিন থেকে একটা দানা পানিও পেটে পড়েনি তোর। আর তারপর আজকে তোর সাথে যা হলো, বেঁচে আছিস এটাই অনেক। যাকে বাদ দে, খাবার খেয়ে এই ওষুধগুলো খেয়ে নে। আনেশা তবুও ঠায় বসে রয়। সে একটা কথাও বলছে না। আনেশা যেন একটা পাথরের মূর্তি হয়ে গিয়েছে। দেখ আনাইশা, এভাবে না খেয়ে আর কতদিন থাকবি? আনেশা তাও কিছুই বলে না। ঐশী আবার বলে, তুই আমার কথা শুনছিস না দেখে আম্মা এত রেগে আছে। আম্মা যা বলছেন তা যদি মেনে নিস, তাহলে তো তোকে আর এত কষ্ট করতে হতো না। 2 দিন ধরে তো কম কষ্ট সহ্য করছিস না। আমার কথা মেনে নিলে আমার তোকে এত অত্যাচার করবে না। ঐশীর কথা শুনে আনেশা এবার মুখ খোলে। আনেশা দুর্বল কণ্ঠে বলল, মরে গেলেই ভালো হতো, বুঝেছো ঐশী আপু? আল্লাহ কেন আমাকে এত কিছুর পরেও বাঁচিয়ে রেখেছেন? কেন আমার মরণ হয় না? আচ্ছা আপু, আম্মু কেন আমার সাথে এমন করছে? দেখো, একটা মেয়ের কাছে তার সতীত্ব হলো সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্পদকে আমি কিভাবে শেষ হতে দিতে পারি বলো তো? তুমি একটু আমাকে বোঝাও না। আমি এইসব কাজ কিছুতেই করতে পারবো না। তাতে যদি আমাকে কষ্ট করতে হয়, তাহলে আমি তাই করব। আমি কিভাবে বোঝাবো? আমি যদি বোঝাতেই পারতাম তাহলে কি আর আমাকে এখানে থাকতে হতো? আচ্ছা, তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না। তুমি আমাকে এখান থেকে পালাতে হেল্প করো প্লিজ। পাগল নাকি? এখান থেকে পালানো মৃত্যুর মুখ থেকে পালানোর মতো কঠিন। ঐশী আনেশার থেকে 5 বছরের বড়। ঐশী ও আনেশার মতো পড়াশোনা করতে চায়, এই নরক থেকে বের হতে চায়। তবে সে যে শিরিনকে অনেক বেশি ভয় পায়। সে কিভাবে পালাবে? আর পালালেও যাবেই বা কোথায়? তার তো যাওয়ার মতো কোনো জায়গাই নেই। মা মারা যাওয়ার পর বাবার নতুন সংসারে সে ছিল একটা বোঝা। তাই তো সৎ মা আর তার নিজের বাবা মিলে তাকে এই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়। নাম আনাইশা, বয়স কেবল 18। যে বয়স নিজের শখ পূরণ করার কথা, সেই বয়সে তাকে তার মা দেহ ব্যবসায় ঢুকোতে চাইছে। কারণ তার জন্মই যে হয়েছে এই নিষিদ্ধ পল্লীতে। এখানে যেই মেয়ের জন্ম হবে সে তো একটা অভিশপ্ত জীবনই পাবে। আর আনেশার জন্মও তো এই নিষিদ্ধ পল্লীতেই হয়েছে। তাই তো তার জীবনও অভিশপ্ত হয়ে গিয়েছে। কিন্তু সে চায় না এই অভিশাপ নিয়ে সারাটা জীবন কাটাতে। সে চায় এই নরক থেকে বের হতে। তবে আনেশা খুব ভালো করেই জানে তার মা তাকে কোনোদিনও এই পল্লী থেকে বের হতে দেবে না। অনেক কষ্টে সে তার সতীত্ব ধরে রেখেছে। তবে এখন হয়তো আর সে তার এই সতীত্ব রক্ষা করতে পারবে না। সে অনেকবার এই নিষিদ্ধ পল্লী থেকে পালানোর চেষ্টা করেছে, তবে বারবারই ব্যর্থ হয়েছে। প্রতিবারই শিরিন তাকে ধরে ফেলেছে আর খুব কঠিন শাস্তি দিয়েছে। আনাইশা সেই তখন থেকে কান্না করেই চলেছে। তাকে ঐশী অনেক বুঝিয়েছে, তবে আনাইশা তার কোনো কথাই শুনছে না। এর মধ্যে শিরিন পান চিবোতে চিবোতে আনাইশার রুমে প্রবেশ করে। কি রে, তোর সাজানো হলো? কাস্টমার অপেক্ষা করছে তো আনাইশার জন্য। আম্মা, আমি কিছুতে ওকে সাজাতে পারছি না। ও তো শাস্তিই চাইছে না। যা একটু সাজাতে পারছি তাও চোখের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। ঐশীর কথায় শিরিন আনেশার কাছে যায় আর তার থুতনি ধরে মুখটা উপরে তুলে কিছুক্ষণ এদিক ওদিক করে দেখে। চোখের কাজল লেপটে গিয়েছে। শিরিন একটা কাপড় দিয়ে লেপটে যাওয়া কাজল মুছে বলে, থাক, আর সাজাতে হবে না, এমনিতেই অনেক সুন্দর লাগছে। ওকে এভাবেই দিয়ে আয়। ঠিক আছে আম্মা।
বলেই ঐশী আনেশাকে ধরতে যাবে তার আগেই আনেশা বলে ওঠে। খবরদার ঐশী আপু, আমাকে যদি ছুঁয়েছো তো আমি বললাম না যে আমি যাব না। বাহ, কালকে এত মার খেলি তাও তোর তেজ এক ফোঁটাও কমেনি দেখছি। আমি আগেও বলেছি যে যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি কখনোই এই কাজ করব না। শিরিন আনেশার কথায় ভীষণ রেগে যায় আর আনেশাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আনেশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। থাপ্পড়টা এত জোরে ছিল যে আনেশার মাথা এখনও ঘুরছে, সাথে ঠোঁটের কোণে কিছুটা কেটেও গিয়েছে। আনেশার চোখ বেয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে। শিরিন আনেশার কাছে গিয়ে ওর চুলের মুঠিটা শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত কেঁদে কি হবে? দেখ, পড়াশোনা করা ভালো না। কত মানুষ পড়াশোনা করে চাকরি পায় না, আর পেলেও সেরকম বেতন পায় না যতটা আমরা এই ব্যবসা করে পাই, বুঝেছিস? তাই এখন কান্না থামা, কাস্টমার তোর জন্য অপেক্ষা করছে। আমি আর একটা কথাও শুনতে চাই না। আনেশা তীব্র ঘৃণায় দৃষ্টিতে শিরিনের দিকে তাকায় আর বলে, তুমি মা হয়ে কিভাবে পারো আমার সাথে এমনটা করতে? আমি তো তোমার নিজের সন্তান। নিজের সন্তান? হুঁ, নিজের সন্তান? কে বলেছে যে তুই আমার নিজের সন্তান? শিরিনের কথা শুনে আনেশা চমকে ওঠে। সে বিস্ময় নিয়ে শিরিনকে প্রশ্ন করে, মানে? চল আজকে তোকে একটা সত্যি কথা বলি। এতদিন তুই আমাকে নিজের মা মনে করতি না, কিন্তু সত্যি হলো আমি তোর নিজের মা না। কথাটা আনেশা ঠিক হজম করে উঠতে পারল না, তাই সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এসব কি বলছো তুমি? নিজের মা না মানে? হুম, কে জানি কার পাপের ফল তুই। রাস্তার ময়লা স্তূপের ভিতরে পড়েছিলি। সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল, আমি গিয়েছিলাম একটা কাজে। তখনই রাস্তার ময়লার স্তূপ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আমি গিয়ে দেখি পুতুলের মতন সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। সাদা তোয়ালেতে মোড়ানো ছিলি তুই। তোকে কোলে নিয়ে যখন তোর মুখ দেখলাম, তখন মনে হলো এরকম একটা মেয়েই তো চাই আমার ব্যবসাটাকে বাড়ানোর জন্য। দেখ, ছোটবেলায় যা সুন্দর ছিলি, বয়স বাড়ার সাথে সাথে সেই সৌন্দর্য বেড়ে যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। তোর যা চেহারা, তাতে বেশ চওড়া দামে ব্যবসা হবে, বুঝেছিস? আনেশা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে এতদিন যাকে নিজের মা মনে করত সে আসলে তার মা নয়। যেই জায়গাটাকে সে এতদিন নিজের জন্মস্থান ভাবত সেটা আসলে তার জায়গাই না। ঐশী, যা ওকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আয়, কাস্টমাররা অপেক্ষা করছে। ঐশী আনেশাকে নিচ থেকে তুলে ওর হাত ধরে নিয়ে যেতে চায়, তবে আনেশা ঠায় দাঁড়িয়ে রয়। শিরিন এটা দেখে বলে, আরে তুই যাচ্ছিস না কেন? দেখ, এটা তোর প্রথমবার বলে এমন মনে হচ্ছে। ধীরে ধীরে যখন তুই সব কিছু অভ্যস্ত হয়ে উঠবি, তখন আর কিছুই মনে হবে না। আনেশা রক্তবর্ণ চোখে শিরিনের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না যে শিরিন নিজের হাতেই তার জীবনটাকে এইভাবে শেষ করতে চাইছে। আচ্ছা, একটা কথা বলবে? মানছি যে তুমি আমার নিজের মা নও, কিন্তু এতদিন ধরে তো সন্তানের মতো করে আগলে রেখেছো। তাহলে তুমি কিভাবে পারবে আমার জীবনটাকে নিজের হাতে এইভাবে শেষ করে দিতে? আগলে কি শুধু শুধু রেখেছি নাকি? বললাম না তুই আমার তুরুপের তাস। তোকে দিয়েই আমি আমার ব্যবসার উন্নতি করব। দেখ, তোর কারণে একটা বড় মাপের ক্লায়েন্ট পেয়েছি। ঐশী, তুই ছাড়, আমি ওকে দিয়ে আসছি। ওর যা জেদ, তাতে তুই ওকে নিয়ে যেতে পারবি না। বলেই শিরিন আনেশার হাতটা খুব শক্ত করে চেপে ধরে আর টানতে টানতে নিয়ে যেতে লাগে। আনেশা শিরিনের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে সে ঠিক পেরে উঠছে না। একেই তো সেই দুদিন ধরে না খাওয়া, তারপর কালকে শিরিন তাকে যেভাবে মেরেছিল তাতে শরীর একদম হার মেনে নিয়েছে। শরীরের প্রতিটা কোণা ব্যথায় টনটন করছে তার। কথা বলতে গিয়েও কষ্ট হচ্ছে, তবুও নিজেকে বাঁচানোর জন্য আনেশা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাকে ছাড়ো, আমি যাব না। আমি এমন পাপ কাজ করতে পারবো না। প্লিজ আমায় ছেড়ে দাও। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আর যতদিন বেঁচে থাকবি তোকে এইসব করেই খেতে হবে। তাছাড়াও আমি ওনাদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়েছি, তাই তোকে তো যেতেই হবে, সেটা তুই চাস আর না চাস। আমি যাব না বললাম তো। আমি আমি কিছুতেই যাব না, এই কাজ করতে পারবো না আমি। আমায় ছেড়ে দাও। শিরিন আনেশার কোনো কথা কানে না তুলে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগে।
রুমের সামনে এসে শিরিন দরজা খুলে আনিশাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠাতেই যাবে এমন সময় কেউ আনিশার হাত ধরে ফেলে। শিরিন এতে বেশ রেগে যায়। শিরিন পেছনে ফিরে তাকায় আর যে আনিশার হাত ধরেছে তার উদ্দেশ্যে বলে, এই কে আপনি? আর ওকে আটকালেন কেন? ওকে যেতে দিন। আর আপনি যদি ওর সাথে রাত কাটাতে চান তো আজকে আর হবে না, কালকে আসুন। আমার ওকে এক্ষুনি প্রয়োজন। আজকে ফাঁকা নেই, কালকে আসুন। আমি কালকে আসতে পারবো না, আমার ওকে আজকেই লাগবে। আরে আশ্চর্য লোক তো, বললাম না আজকে হবে না। অন্য কেউ ওকে বুকিং করেছে আজকে। আর আমি তাদের থেকে অ্যাডভান্স পেমেন্টও নিয়ে নিয়েছি, তাই তাদেরকে মানা করতে পারবো না। আপনার দরকার তো কালকে আসুন না। হুম, আমি যখন বলেছি যে আমার ওকে আজকে লাগবে, তার মানে আজকেই লাগবে। আর আমি এক কথা বারবার বলা একদমই পছন্দ করি না। শিরিন ছেলেটির কথায় বেশ বিরক্ত হয়ে যায়, তাই সে বাজখাই কণ্ঠে বলে ওঠে, এই ছেলে, আমি বললাম না আজকে হবে না, কালকে আসো। কথা কানে যায় না তোমার? শিরিনের কথা শুনে ছেলেটির পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডেরা বন্দুক বের করে। গার্ডেরা পেছনে থাকায় শিরিন তাদেরকে এতক্ষণ খেয়াল করেনি। একটা গার্ড শিরিনের মাথায় বন্দুক তাক করে। শিরিন তো ভয়ে ততস্থ হয়ে যায়। শিরিনকে ভয়ে কাঁপতে দেখে ছেলেটি এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, এই মেহরাব জেহরায়েল কখনো সেকেন্ড হ্যান্ডের জিনিস ইউজ করে না। সে যা ইউজ করে তা একদম পিওর হয়। আর তাছাড়া ও আমার জিনিস। আমার জিনিসকে আপনি অন্য জায়গায় দেখিয়ে বেড়াবেন, সেটা তো আর আমি হতে দেব না। সেই জন্যই ওকে এবার আমি নিয়ে যেতে এসেছি। তখনই সেই রুম থেকে দুজন লোক বের হয়ে আসে আর মেহরাবকে দেখে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। মেহরাব একবার তাদের দিকে তাকায়, তারপর আনিশার দিকে তাকায়। অতিরিক্ত কান্না করার ফলে চোখ দুটো ফুলে আছে, সাথে মুখটাও লাল হয়ে গিয়েছে। আনিশার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে ঠিক কতটা বিধ্বস্ত। ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত শুকিয়ে গিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছে না। বারবার ঢলে পড়ছে, আর দাঁড়াতে পারবেই বা কীভাবে? দুদিন ধরে তার শরীর আর মনের উপর দিয়ে যে কী গিয়েছে সেটা শুধু সে আর আল্লাহই জানেন। তার শরীর যে সত্যি আর এত ধকল দিতে পারছে না, তাও নিজেকে সামলিয়ে সে কোনো রকমে দাঁড়িয়ে আছে। আনিশার এই বিধ্বস্ত রূপ দেখে মেহরাব যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে আনিশার হাত ধরে টেনে নিজের খুব কাছে নিয়ে আসে। আনিশা মাথা নিচু করে কান্না করছে। মেহরাব আনিশার মুখটা তুলে তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট বসিয়ে দেয়। এতে সবাই অবাক হয়ে যায়। মেহরাবের গার্ডরা মাথা নিচু করে ফেলে। আনিশা তো অবাকের চরম পর্যায়ে চলে যায়। আনিশা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, তবে মেহরাব তাকে ছাড়ে না। মেহরাব কিছুক্ষণ পর নিজের ঘর থেকে বের হয়ে এসে আনিশাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার সাথে সাথে আনিশা সবার সামনে মেহরাবের গালে একটা চর বসিয়ে দেয়। আনিশার এমন কাজে সবাই হতবাক। গার্ডরা তো রীতিমতো ভয়ে থরথর করে কাঁপছে, কারণ তারা মেহরাবের রাগ সম্পর্কে খুব ভালো করেই জানে। আনিশা এখনও বুঝতে পারছে না যে সে ঠিক কী কাজ করে ফেলেছে। মেহরাব নিজের গালে হাত দিয়ে শান্ত নয়নে আনিশার দিকেই তাকিয়ে আছে। তার মুখভঙ্গি দেখে বোঝার কোনো উপায় নেই যে তার ভেতর এখন কি চলছে। হঠাৎই সবাইকে অবাক করে মেহরাব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে শিরিনের দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে খুব শান্ত গলায় বলে, সিল লাগিয়ে দিলাম। ও এখন থেকে আমার জিনিস। আর এতে 30 লাখ আছে। আশা করি হয়ে যাবে। যদি আরো লাগে তো দিয়ে দেব। অবশ্য 30 লাখের বেশি লাগবেও না। আপনি ওকে যে হালে রেখেছিলেন তাও এক্সট্রা দিলাম, এতদিন ওর দেখভাল করার জন্য। আর আমি আবারও বলছি, ও আমার জিনিস। ওকে আপনার কাছে রেখে গিয়েছিলাম সাময়িকভাবে দেখাশোনার জন্য। এখন সময় হয়ে গিয়েছে, তাই আমি আমার জিনিস ফেরত নিতে এসেছি। বলে মেহরাব আনিশার দিকে তাকায়। এরপর একটা গার্ডকে উদ্দেশ্য করে কিছু একটা বের করতে বলে। গার্ড মেহরাবের কথা মতো একটা কাগজ বের করে তার হাতে দেয়। মেহরাব কাগজটা আনিশার মুখের সামনে ধরে বলে, নে, এখানে সাইন কর তাড়াতাড়ি। আমি কোথাও সাইন করব না। মেহরাব আবার বলে, সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর। তোর মতো ফালতু বসে থাকি না আমি। আমার সময়ের মূল্য আছে। আনিশা মেহরাবের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, আমি বললাম না আমি সাইন করব না। আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাও আমি সাইন করব না। মেহরাবের এতক্ষণে জমিয়ে রাখা রাগের পারও তরতর করে বাড়তে শুরু করে। মেহরাব চোয়াল শক্ত করে তাতে দাঁত চেপে বলে, শেষবারের মতো বলছি, সাইন কর। আমি সাইন করব না। আনিশার বলতে দেরি, কিন্তু মেহরাবের আক্রমণ করতে 1 সেকেন্ডেও দেরি হয়নি।
সে আনেশার কাছে গিয়ে খপ করে তার শক্ত হাত দিয়ে আনেশার চিকন গলা চেপে তাকে দেয়ালে পিন করে দেয়। মেহরাব এত শক্ত করে গলা চেপে ধরেছে যে আনেশার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মেহরাব রক্তিম চোখে আনেশার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর, নাহলে তোর যে কি হাল করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। আনেশার শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু সে মেহরাবের সামনে হার মানে না। আনেশা অনেক কষ্টে বলে, আমাকে, আমি বললাম না যে আমি আমি যদি মেরেও ফেলেন আমাকে, তবুও আমি সাইন করব না। আর না, আপনার সাথে যাব আমি। বলেই আনাইশা কাশতে থাকে। তার মুখ দিয়ে আবার রক্ত উঠে আসে। এত শক্ত করে গলা চেপে ধরায় মেহরাব হঠাৎ করে আনেশাকে ছেড়ে দেয়। ছাড়াবে আনেশা যেন হাফ ছেড়ে বাজে। কিন্তু সে তো আর জানে না যে মেহরাব জেহেরাইল কি জিনিস। মেহরাব আনেশাকে টানতে টানতে একটা রুমের ভিতর নিয়ে যায়। রুমে ঢুকেই মেহরাব আনেশাকে জোর করে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে টেবিলের কোণায় মাথাটা একটুখানি ঠুকে যায় আর সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত বের হতে শুরু করে। আনেশাকে ছুঁড়ে ফেলেই মেহরাব ভেতর থেকে দরজা আটকে দেয়। দরজা আটকানোর আওয়াজ কানে আসতেই আনেশার অন্তরাত্মা কেঁপে ওঠে। মেহরাব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। মেহরাবের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে, কিন্তু তার মুখে আছে এক এমন হাসি যা মুহূর্তেই আনেশার সবকিছু ধ্বংস করে দিতে পারে। মেহরাব এক পা করে এগিয়ে আসে আর আনেশা পিছিয়ে যাচ্ছে। একসময় দেয়ালেই তার পিঠ থেকে যায়। মেহরাব আনেশার কাছে এসে তার দিকে ঝুঁকে বলে, আমি এক কথা বারবার বলা একদমই পছন্দ করি না, কিন্তু তুই আজকে আমাকে দিয়ে সেই কথা 3বার বলিয়েছিস। দেখ, তোর পিঠ এখনো দেয়ালে থেকে গিয়েছে। আমার সাথে যাওয়া ছাড়া তোর আর কোনো উপায় নেই। একজনের সাথে রাত কাটানো ভালো নাকি 1000টা পুরুষের সাথে? ভালোই ভালোই সাইন করে দে, নাহলে আমাকে যদি খাটতে হয় এর ফল তোর জন্য কোনো সৌভাগ্য বয়ে আনবে না। আনেশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে। দুর্ভাগ্যের আর কি বা বাকি আছে? মেহরাব একটা শয়তানি হাসি দিয়ে বলে, দুর্ভাগ্যের তো এখনো কিছুই দেখিসনি তুই। তুই ভাবতেও পারছিস না তোর ভাগ্যে ঠিক কি কি অপেক্ষা করছে। কেন, কেন আমার সাথে এমন করছে? আমি কি ক্ষতি করেছি আপনার? প্লিজ আমায় ছেড়ে দিন না। হাত জোর করছি আমি আপনার কাছে। আনেশা ঠিকমতো কথাটা পর্যন্ত বলতে পারছে না। কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছে। এত কষ্ট যে তার জীবনে ছিল সে কখনোই ভাবতে পারেনি। কিন্তু এর থেকেও হাজার গুণ কষ্ট সামনে তার জন্য অপেক্ষা করছে। চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে আনেশা। এর মধ্যেই মেহরাব আবার তার গলাটা চেপে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, ক্ষতি? হ্যাঁ, তুই সরাসরি কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর কারণেই আজ আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। তোকে এত সহজে কিভাবে বাঁচতে দেবো আমি বলতো? না তোকে ঠিক মতো বাঁচতে দেবো আর না ঠিক মতো মরতে দেবো। আনেশা এবার নিস্তেজ হয়ে যায়। এত ধকল আর সে সত্যিই নিতে পারছে না। আনেশা ধীরে ধীরে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে আর অক্ষিযুগল বেয়ে পড়ে এক ফোঁটা জল। তার শ্বাসও ফুরিয়ে আসে। আনেশার কোনো সারা শব্দ না পেয়ে মেহরাবের তার মুখের দিকে তাকায়। আর তাকাতেই মেহরাব দেখতে পায় আনেশার মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার রক্ত জবার ন্যায় ঠোঁট জোড়া কালচে নীল বর্ণ ধারণ করেছে। আনেশাকে এমন অবস্থায় দেখে হঠাৎ করে মেহরাবের বুকটা ধক করে ওঠে। কিন্তু কেন এমনটা হলো? মেহরাব তাড়াতাড়ি করে আনেশাকে ছেড়ে দিয়ে তার নাকের কাছে হাতটা নিয়ে গিয়ে দেখে যে আনেশার শ্বাস চলছে নাকি। আনেশার শ্বাস চলছে, তবে খুবই ক্ষীণ। মেহরাব দেরি না করেই আনেশাকে কোলে তুলে নেয় আর রুম থেকে বের হয়ে তার গার্ডদেরকে দ্রুত গাড়ি রেডি করতে বলে। মেহরাব জেহরাইল, বয়স মাত্র 28। বাইরে থেকে সে ঠিক যতটা স্বাভাবিক, ভেতরে ভেতরে ঠিক ততটাই নিষ্ঠুর এক মাফিয়া কিং। রূঢ় ব্যবহার, কোল্ড হার্ট আর অমানবিক অত্যাচারই তার পরিচয়। অতিরিক্ত পসেসিভ, ভয়ঙ্করভাবে কৃতিত্বপরায়ণ। তার জগতে নিয়ম একটাই, যা তারই থাকে। সে যে কোনো মূল্যেই হোক। যার দুনিয়ায় দয়া, মায়া আর ভালোবাসার কোনো জায়গা নেই। অত্যাচার আর নিয়ন্ত্রণ তার স্বভাব, আর পসেসিভনেস তার নেশা। আন্ডারওয়ার্ল্ড শাসনের আড়ালে সে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। ক্ষমতা আর অন্ধকার, এই দুই জগতই তার হাতের মুঠোয়। তার এতটা নিষ্ঠুর আর পাষাণ হওয়ার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। পিটপিট করে চোখ মেলে তাকায় আনাইশা। চোখ খুলতেই সামনে সাদা সিলিং দেখতে পায়, সাথে ফিনাইলের গন্ধ ভেসে আসে তার নাকে।
আনিশার আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে সে ঠিক কোথায় আছে। হঠাৎই তার খেয়াল হয় যে মুখে তার অক্সিজেন মাস্ক, হাতটাও ঠিকমতো নাড়াতে পারছে না। এখন শরীরের কোনো ব্যথা নেই, তবে হাতটা কেমন যেন ভারী ভারী লাগছে তার কাছে। আনিশা সবকিছু পর্যবেক্ষণ করেই বুঝতে পারে যে সে এখন হসপিটালে। তখনই কেবিনে প্রবেশ করে মেহরাব। মেহরাবকে দেখেই কেবিনে থাকা নার্সটি মাথা নিচু করে কেবিন থেকে বের হয়ে যায়। মেহরাব একটা কুটিল হাসি দিয়ে আনিশার দিকে এগিয়ে আসে। মেহরাবকে এইভাবে হাসতে দেখে আর তার দিকে আসতে দেখে আনিশা ভয়ে গুটিয়ে যায়। মেহরাব আনিশার একদম কাছে এসে ঝুঁকে বলে, আনা, তোর চোখে এখন আমি ভয় দেখছি। কিছুক্ষণ আগেও তোর এই চোখ জোড়ায় ছিল কাঠিন্য, জেদ আর অদম্য সাহস, অথচ এখন সেই চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। ভয়। বলেই মেহরাব অট্ট হাসিতে ফেটে পড়ে। মেহরাবকে এইভাবে হাসতে দেখে আনিশার ভয় দ্বিগুণ বেড়ে যায়। মেহরাব হাসি থামিয়ে নিজের ওয়েস্ট কোট থেকে সেই কাগজটা বের করে জল শক্ত করে বলে, নে, ভালো ভালো এখানে সাইন করে দে। আনিশা কিছু বলেও না আর না কিছু করে। সে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়, কিন্তু হঠাৎই তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাথে যে হাতে স্লাইনের সুচ ফুটানো আছে সেই জায়গাও খুব ব্যথা হতে শুরু করে। আনিশা আর চোখ বন্ধ করে থাকতে পারে না। চোখ খুলতেই দেখতে পায় মেয়েরাব সুচ ফুটানো জায়গায় হাত দিয়ে জোর করে চেপে ধরে আছে, যার ফলে ক্যানোলা দিয়ে রক্ত উঠে গিয়েছে। আনিশা মুখের মাস্কটা খুলে বড় বড় শ্বাস নিতে নিতে জড়ানো কণ্ঠে বলে, আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? প্লিজ ছেড়ে দিন না আমাকে। আনিশার কষ্ট হচ্ছে দেখেও মেহরাবের পাষাণ হৃদয়ে কোনো দয়া মায়া জন্মালো না, বরং জন্মালো আনন্দ। খুব খুশি লাগছে তার আনিশাকে এভাবে কষ্ট পেতে দেখে। আর সবচেয়ে বেশি খুশি লাগছে যখন নওরিন খান আনিশার কষ্টগুলোকে নিজের চোখে দেখবেন, কিন্তু তিনি কিছুই করতে পারবেন না, শুধু তরপানো ছাড়া। সেদিনের অপেক্ষায় আছে মেহরাব জেহরায়েল। তাড়াতাড়ি সাইনটা করে দে, না হলে আরো বেশি কষ্ট দেবো তোকে। আমি সাইন করব না, আমি সাইন করব না। ঠিক আছে, তবে তৈরি হ মরণ যন্ত্রণা সহ্যের জন্য। বলেই মেহরাব নিজের পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে। ছুরিটা নিয়ে এসে আনিশার ক্যানোলা দেয়া হাতের দিকে আগায়। আনিশা কিছু বুঝে ওঠার আগে মেহরাব তার হাতে ছুরি চালিয়ে দেয়। সাথে সাথে ফিনকে দিয়ে রক্ত বের হয়ে আসে। কিছু রক্ত মেহরাবের মুখেও ছিটকে আসে। মেহরাব আবার আনিশাকে জিজ্ঞেস করে, বল, সাইন করবি? আনিশা কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। সে চোখের ইশারায় না বলে। এতে মেহরাবের মাথা গরম হয়ে যায়। সে আবারও আনিশার হাতে ছুরি চালায়। এত টর্চার করার পরও আনিশা বারবার না করে দিয়েছে, কিন্তু মেহরাবও থামার পাত্র না। সে আরও গভীরভাবে ছুরি চালাতে থাকে আনিশার হাতের ওপর। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে আনিশার হাতখানা। আনিশাকে ক্ষতবিক্ষত করে যেন মেহরাবের কলিজা ঠান্ডা হচ্ছে। যতবার সে আনিশাকে আঘাত করছে ঠিক ততবারই মেহরাব নিজেকে বিজয়ী মনে করছে। আনিশার কষ্টগুলো তাকে আনন্দ দিচ্ছে, খুব আনন্দ দিচ্ছে। এত আনন্দ শেষবার সে ঠিক কবে পেয়েছে সেটা তার মনে নেই। এইদিকে একই তো আনিশার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর অন্যদিকে মেহরাব তার হাতের উপর টর্চার চালাচ্ছে। আনিশা জড়ানো কণ্ঠে বলে, দিন, আরো কষ্ট দিন, আরো আঘাত করুন, আমাকে আরো আঘাত করুন, একেবারে মেরে ফেলুন আমায়। আনিশার কথা শুনে মেহরাব তার দিকে তাকিয়ে বাঁকা হাসে আর বলে, এই মেহরাব জেহরায়েল কোনো কাঁচা খেলাড়ি নয়। তুই কি ভেবেছিস এই আঘাতগুলোতে তুই মরে যাবি? কখনো না। আমি মাফিয়া কিং, কত মানুষকে খুন করেছি এই হাত দিয়ে। আমি খুব ভালো করেই জানি যে কোথায় আঘাত করলে মানুষ মরে আর কোথায় আঘাত করলে মানুষ মরে না, তবে মৃত্যু যন্ত্রণা ভোগ করে। আর এখন তুইও সেই যন্ত্রণায় ভোগ করছিস, যন্ত্রণাই হবে। আর এখন তুইও সেই যন্ত্রণাই ভোগ করছিস। তবে কি বলতো, তোর রক্তে না একটা আলাদাই নেশা আছে। এখন তো প্রতিদিনই তোর রক্ত ঝরাতে ইচ্ছে করছে আমার। আনিশার এতটাই কষ্ট হচ্ছে যে সে কাঁদতেই ভুলে গেছে, কিছু বলতেও পারছে না মেয়েটা। তখনই মেহরাব বলে ওঠে, তাড়াতাড়ি সাইন করে দে, তাহলে এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবি। আনিশা আর সহ্য করতে পারে না। সে বুঝতে পেরেছে মেহরাব তাকে এত সহজে মরতে দেবে না, আবার ঠিকমতো বাঁচতেও দেবে না। তাই সে নিজের জেদ থেকে বের হয়ে আসে আর বলে, কোথায় সাইন করতে হবে? মেহরাব বাঁকা হেসে বলে, খাটতারা মানুষকে কিভাবে লাইনে আনতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি।
বলেই মেহরাব কাগজ আর কলমটা আনিশার দিকে এগিয়ে দেয়। আনিশা কাঁপা কাঁপা রক্তাক্ত হাতে কলম নিয়ে সাইন করে দেয়। সাইন করার সাথে সাথে মেহরাব খপ করে কাগজটা ছিনিয়ে নেয় আনিশার থেকে। এইদিকে আনিশার হাত থেকে অনর্গল রক্ত পড়ছে। মেহরাব দেরি না করে অক্সিজেন মাস্কটা ঠিক করে ডক্টরকে কল করে কেবিনে আসতে বলে। কল করতে দেরি, কিন্তু ডক্টরের কেবিনে আসতে দেরি হয় না। মেহরাব ডক্টরের উদ্দেশ্যে বলে ট্রিট হার। বলে গটগট করে হেঁটে কেবিন থেকে বের হয়ে যায়। মহিলা ডক্টরটি বেশ ভয়েই ছিলেন এতক্ষণ। তিনি যেই আনাইশার দিকে তাকান অমনি ওনার জানের পানি শুকিয়ে যায়। আনাইশার ডান হাত দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। রক্তে ফ্লোরের কিছু জায়গা ভরে গিয়েছে। সাথে আনাইশার কোনো জ্ঞানও নেই। তিনি তাড়াতাড়ি করে নার্সকে ডাকেন। আজ প্রায় 4 দিন হলো আনাইশা হসপিটালে ভর্তি। সেদিনের পর তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তার অক্সিজেন লেভেল এতটাই কমে গিয়েছিল যে একটা অক্সিজেন সিলিন্ডারে তার হচ্ছিল না। তাই 2টা সিলিন্ডারের অক্সিজেন দেওয়া লেগেছিল। তার ফুসফুসে ও একটু সমস্যা ছিল, যার জন্য সে ঠিকমতো অক্সিজেন টানতে পারছিল না। এই বিষয়ে অবশ্য মেহরাবকে জানানো হয়েছিল, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। তবে আশ্চর্যজনকভাবে এত ব্লাড বের হয়ে যাওয়ার পরও আনিশাকে আলাদা করে ব্লাড দেওয়া লাগেনি। এতে ডক্টররাও বেশ অবাকই হয়ে যান, সাথে নিশ্চিন্ত। কারণ আনিশার যে ব্লাড গ্রুপ সেটা সহজে কোথাও পাওয়া যায় না। সেই ব্লাড পেতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়। সাথে সব হসপিটালে এই ব্লাড গ্রুপের ব্লাড পাওয়াও যায় না। আজকে আনিশাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। তাই মেহরাব এসেছে নিজের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে তাকে নিতে। কারণ সে খুব ভালো করেই জানে আনিশা এত সহজেই হার মানার মেয়ে নয়। সে পালানোর চেষ্টা করবেই। আর মেহরাব কিছুতেই চায় না যে আনিশা তার হাতছাড়া হয়ে যাক। কারণ একবার আনিশা তার হাতছাড়া হয়ে গেল, তার এত বছরের সাজানো প্ল্যান সব শেষ হয়ে যাবে। সে কিছুতেই নওরিন খানের থেকে প্রতিশোধ নিতে পারবে না। তাই তো এই 4 দিন মেহরাব আনিশার কেবিনের সামনে কড়া পাহারা বসিয়ে রেখেছিল, যাতে আনিশা কোনোভাবেই পালাতে না পারে। আনিশা এখন আগের থেকে একটু সুস্থ আছে, তবে গায়ের ব্যথাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। কাটা জায়গাগুলোতে থেকে থেকে জ্বালা করছে। মেডিসিন নিলে ঠিক থাকছে, আর যখন মেডিসিনের রিয়াকশন কেটে যাচ্ছে তখন ব্যথাটা আবার চারা দিয়ে উঠছে। আনিশা চুপ করে বেরিয়ে বসে আছে। তখনই মেহরাব কেবিনে প্রবেশ করে, আর কিছু না বলেই আনিশার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। টানার ফলে আনিশার হাতের ক্ষত স্থানে আঘাত লাগে, যার ফলে সেখান থেকে আবার ব্লিডিং হতে লাগে। এমনিতেই আঘাতটা এখনও কাঁচা আছে। আনিশার হাতে ব্যথাও হচ্ছিল। আনিশা বলে ওঠে, হাত ছাড়ুন আমার। আমার হাত ধরার সাহস হয় কিভাবে আপনার? বললাম না আমার হাত ছাড়ুন। হাতে লাগছে আমার, ছাড়ুন আমার হাত। কিন্তু মেহরাবের কোনো হেলদোল নেই। সে টানতে টানতে আনিশাকে হসপিটালের বাইরে নিয়ে আসে। মেহরাবের হাত ও রক্তে ভিজে গিয়েছে। আনিশা পেছন থেকে বলে ওঠে, আমার হাতে লাগছে, হাতটা ছাড়তে বললাম না আমি। মেহরাব নিজের গাড়ির কাছে এসে আনিশার দিকে ঘুরে তাকায়, আর হাতটা ছেড়ে দিয়ে তার একদম কাছে গিয়ে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বাঁকা হেসে বলে, তুই এই মেহরাব জেহরায়েলের সাথে উঁচু গলায় কথা বলছিস? তোর সাহস আছে বলতে হয়। আজ অব্দি আমার দিকে চোখ তুলেও কেউ কথা বলেনি, আর তুই কিনা সরাসরি আমার গায়ে হাত তুলেছিস, আবার আমার সাথে উঁচু গলায় কথাও বলছিস। এর ফল তো তোকে ভোগ করতে হবে। মেহরাবের এমন কথা শুনে আনিশা পাল্টা জবাবে বলে, যা করেছি বেশ করেছি। আপনার মতো মানুষকে একটা চড় দিয়ে ভুল করেছি আমি, আরো কয়েকটা চড় দেওয়া উচিত ছিল আমার। আর আপনি কোন সাহসে আমাকে সবার সামনে এমন করলেন আমার সাথে? আবার ছুঁয়েছেন আমায় কেন? হ্যাঁ, আপনার ওই নোংরা হাত দিয়ে আমায় স্পর্শ করবেন না একদম। আমি তোকে ওইখান থেকে একেবারে নিয়ে এসেছি। তাছাড়া তুই আমার জিনিস, আর আমি আমার জিনিসের সাথে কি করব আর কি করব না সেটা পুরো আমার বিষয়। তুই এতে নাক গলানোর কে? তোকে যে এখনো বাঁচিয়ে রেখেছি সেটাই তোর সৌভাগ্য। মেহরাব আনিশার বেশ কাছে এসে রাগী গলায় কথাগুলো বলে। আনিশা মেহরাবকে নিজের এত কাছে দেখে কিছুটা ঘাবড়ে যায়, কারণ আজ অবধি কোনো ছেলে তার এত কাছাকাছি আসেনি। এই প্রথম কোনো ছেলে তার এত কাছে এলো। আনিশা নিজেকে সামলিয়ে মেহরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমি কি কোনো পণ্য যে আপনি আমাকে আমার জিনিস বলছেন? আনিশার ধাক্কা দেয় মেহরাব 2 কদম পিছিয়ে যায়। ঠোঁটে আবার সেই চিরচেনা বাঁকা হাসি নিয়ে মেহরাব বলে, অবশ্যই, তুই যখন আমার জিনিস তার মানে তো পণ্যই নাকি? তোর সামনেই তো তোর মাকে অতগুলো টাকা দিয়ে দিলাম, দেখলি না? এখন থেকে তুই আমার। না না, ভুল বললাম।
জন্ম থেকেই তুই আমার জিনিস ছিলিস, আছিস আর থাকবি। এই মাফিয়া কিং মেহরাব জেহরায়েলের রক্ষিতা তুই। রক্ষিতা কথাটা শুনে আনিশার বুকের ভেতরটা ধক করে উঠল। কি বলেছে এই লোক তাকে রক্ষিতা? যেই কাজ করবে না বলে শিরিনের সাথে এতদিন ধরে লড়াই করে এলো, দিনের পর দিন এত কষ্ট সহ্য করলো, এখন সেই কাজের জন্য তাকে একজন কিনে নিয়েছে। আনিশার গলা ক্রমশই ভারী হয়ে আসে, কথাগুলো গলায় দলা পাকিয়ে যাচ্ছে, সামনের সবকিছু ঝাপসা লাগছে তার চোখের জলের জন্য। আনিশা নিজের কষ্টগুলোকে কিছুতেই আটকে রাখতে পারছে না, সেগুলো যে বের হতে চাইছে। তবুও আনিশা নিজেকে শান্ত করে আর আশেপাশে তাকায়। সে দেখে এখানে মেহরাবের কোনো গার্ড আশেপাশে নেই, আর এই সুযোগটাই আনিশা কাজে লাগায়। সেই মেহরাবের হাত থেকে ছাড়া পেয়ে তাকে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে খুব জোরে একটা ধাক্কা দিয়ে দৌড়াতে থাকে। মেহরাব কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ধাক্কা দেওয়ার জন্য মেহরাব টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার একটু সময় লাগে এটা বুঝতে যে এখানে ঠিক কী হলো, আর যখনই বুঝতে পারে তখন মেহরাবের রাগে কপালের রগ ফুলে ওঠে। মেহরাব নিচে পড়ে থাকা অবস্থায় তার গার্ডদেরকে ডাক দেয় আর বলে আনেশাকে ফলো করতে। গার্ডরাও আনেশার পিছু করতে তার পেছন পেছন যায়, তবে সামনে বাজার থাকায় অনেক ভিড় থাকে, যার জন্য গার্ডরা আনেশাকে ভিড়ের মাঝেই হারিয়ে ফেলে। গার্ডরা সঙ্গে সঙ্গে মেহরাবকে কল করে। হাওয়া হয়ে গেল মানে কি? তোমাদেরকে আমি কি বসে বসে খাওয়ানোর জন্য রেখেছি? যেখান থেকে পারো ওই মেয়েকে খুঁজে বের করো, আমার ওই মেয়েকেই লাগবে। বলেই মেহরাব কল কেটে নিজের বাম গালে হাত রেখে বলে, কোথায় পালাবি তুই? এই মেয়েরা জেহরায়েলকে সবার সামনে চর মারার শাস্তি তো তোকে পেতেই হবে। তোর সাথে তো আমার এখনো অনেক বোঝাপড়া বাকি আছে। কি ভেবেছিস এত সহজে তোকে ছেড়ে দেব? এবার তুই বুঝবি এই মেহরাব জেহরায়েল কি জিনিস। আনিশা দৌড়াতে দৌড়াতে বেশ অনেকটা দূরে চলে এসেছে। এই দুর্বল শরীর নিয়ে তার পক্ষে আর দৌড়ানো সম্ভব নয়, কিন্তু তাকে তো পালাতেই হবে, না হলে যে আজ তার সব কিছু শেষ হয়ে যাবে। সামনে আর কোনো রাস্তা নেই, একটা বিশাল ঘন জঙ্গল আছে। আনিশা শুনেছে এই জঙ্গলে যে একবার যায় সে আর কখনো ফেরত আসে না, কিন্তু এখন আনিশার হাতে আর কোনো রাস্তা নেই, তাকে সামনে এগোতেই হবে। আমাকে সামনে এগোতেই হবে। এই জঙ্গলে বড়জোর হিংস্র জানোয়ার আছে, আমাকে হয়তো তারা ছিঁড়ে খাবে। এতে আমি তো আমার সতীত্ব হারাবো না, কিন্তু যদি আমি ফিরে যাই তাহলে ওই মানুষরূপী হিংস্র জানোয়ারটা আমার সতীত্ব নষ্ট করে দেবে, আমার জীবন্ত লাশ বানিয়ে দেবে। এর থেকে ভালো আমি এই জঙ্গলেই মরে যাব। আনিশা আর বেশি কিছু না ভেবে জঙ্গলের দিকে এগোতে থাকে। সূর্যটাও পশ্চিম দিকে অনেকটাই হেলে পড়েছে। ধীরে ধীরে জঙ্গলটা অন্ধকার হতে শুরু করে, সাথে আনিশার ভয়ও বাড়তে শুরু করে। যতই জঙ্গলের ভিতর ঢুকছে ততই তার ভয় বাড়ছে। আশেপাশের পরিবেশটা বেশ থমথমে আর খুবই ভয়ঙ্কর, মনে হচ্ছে এ কোনো মৃত্যুপুরী। আনিশা বেশ অনেকটা পথ হেঁটেছে, এখন তার দ্বারা আর সম্ভব নয়। 4টা দিন শুধু তার স্লাইনেই চলেছে, কোনো খাবার তার কপালেই জোরেনি। আবার চাবুক মারা জায়গাগুলোতেও খুব জ্বালা করছে, সাথে তো ব্যথা আছেই। মেডিসিনের রিয়েকশন কেটে গিয়েছে, তাই হয়তো এতটা জ্বালা যন্ত্রণা করছে। এত ধকল তার এই ছোট্ট শরীরখানা আর নিতে পারছে না। এখন তো প্রচুর পিপাসাও পেয়েছে, কিন্তু এই ঘন জঙ্গলে সে পানি কোথায় পাবে? সকাল থেকে এক ফোঁটা পানিও খায়নি, সেই থেকে হেঁটেই চলেছে। এখন এই ঘন জঙ্গলে আমি পানি কোথায় পাবো? হাঁটতে হাঁটতে হঠাৎ করেই কিছু একটার সাথে পা বেঁধে আনেশা পড়ে যায়, আর ধারালো কিছু দিয়ে তার পাটা বেশ অনেকখানি কেটে যায়। জায়গাটা থেকে অনেক রক্ত বের হচ্ছে। আনেশা তার কাটা জায়গায় হাত দিয়ে চেপে ধরে যাতে রক্ত পড়াটা একটু বন্ধ হয়। একে তো হাত থেকে রক্ত পড়ছে, এখন তো আবার পাটাও কেটে গেল, কিন্তু তার হাত রক্তে ভেসে যাচ্ছে। তাই আনেশা নিজের গা থেকে ওড়নাটা খুলে পায়ে বেঁধে দেয়। এই জামাটা তাকে আজকে মেহরাবি দিয়েছে। তারপর উঠে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই কাটা পা আনেশা কিছুতেই নাড়াতে পারছে না। আমি এখন কি করব? এই পা নিয়ে তো চলতেই পারছি না আমি। তাও আনেশা নিজের কাটা পাটা নিয়ে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে পাশেই একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। তার শরীর এখন থরথর করে কাঁপছে। কেন আল্লাহ, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি পাপ করেছি যে আমার ভাগ্যটা এত নিষ্ঠুর?
বেশ অনেকক্ষণ কেটে গেছে। আনেশা এই গাছের নিচে বসে আছে বললেও ভুল হবে। সে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেও আনেশার কেন জানি মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। ঘুমের ভেতর আনেশার খুব অস্বস্তি হচ্ছে, তাই সে চোখ মেলে তাকায়। আর তাকিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আনেশার ভয়ে জানের পানি শুকিয়ে গেছে। ঘুম কেমন হলো জান? ভালো নাকি আরো ঘুমাবেন আপনি? যদি ঘুম পূর্ণ হয়ে যায় তবে চলুন আমার সাথে। মেহরাবের এমন হিমশীতল গন্ধ শুনে আনেশার অন্তরাত্মা কেঁপে ওঠে। আনেশা আমতা আমতা করে বলে, আ- আপনি এখানে কিভাবে আসতে পারেন? আমি আমি তো এই পুরো শহরটা আমার, আর এই জঙ্গলটাও আমার, তাই আমি যখন ইচ্ছা তখনই এখানে আসতে পারি। আনিশা আশেপাশে তাকায়। সূর্য কখন ঢলে পড়েছে। আশপাশটাও বেশ অন্ধকার হয়ে গিয়েছে। মাঝে মাঝে শিয়ালের আওয়াজও আসে, যা একদম গা হিম করার মতো। আজ আকাশে বড় চাঁদ উঠেছে, যার আবছা আলো ছড়িয়ে পড়েছে পুরো জায়গাটা জুড়ে। আলোটা আবছা হলেও মেহরাবের মুখ বোঝা যাচ্ছে। এই আবছা আলোয় মেহরাবের ফর্সা মুখটা বেশ ভালোই ফুটে উঠেছে। মেহরাবের মায়াবী চোখগুলো দেখলে যে কেউ ঘোরের ভেতর চলে যাবে। আর আনেশার বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। আনেশা যেন কিছুক্ষণের জন্য মেহরাবের এই মনকাড়া রূপের মধ্যেই হারিয়ে যায়, কিন্তু পর মুহূর্তে তার মস্তিষ্ক তাকে জানান দেয় তাকে এখনই এখান থেকে পালাতে হবে, নয়তো তার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে যাবে। আনেশা আর কিছু না ভেবে তাড়াতাড়ি উঠে পড়ে। তবে সে বেমালুম ভুলে গেছে তার পায়ের আঘাতের কথা। সাথে সাথে আনেশা চিৎকার করে ওঠে, কিন্তু সে থামে না। আনেশা নিজের আঘাতের কথা ভুলে তার কাটা পা নিয়ে আবার পালাতে শুরু করে। সে ঠিকমতো হাঁটতেও পারছে না, কিন্তু সে নিজের সর্বস্ব দিয়ে মেহরাবের থেকে পালানোর চেষ্টা করছে। কাটা পা নিয়ে চলতে তার খুব কষ্ট হচ্ছে, তবে তার যে এখন হার মানলে চলবে না। আনেশাকে পালাতে দেখে গার্ডরা তার পিছু করতে যায়, তবে মেহরাব তাদেরকে আটকিয়ে দেয়। এই দেখে একজন গার্ড জিজ্ঞেস করে, মেহরাব একটা বাঁকা হেসে বলে, পালাতে দাও। পালিয়ে যাবে কত দূর? এই জঙ্গলের রাজা আমি। এই জঙ্গলের প্রতিটা কোণ আমার নখদর্পণে। ও যেখানেই পালাক না কেন, ওর শেষ ঠিকানা হব আমি। আনিশা দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে পড়ে যায়। তার পক্ষে এবার সত্যি আর সম্ভব নয়। তার পা যেন এবার অসাড় হয়ে আসে। পায়ে যেন আর কোনো শক্তি পাচ্ছে না সে। আনিশার এবার সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে করছে। হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আমি আর সত্যি পারছি না। আমি নিজেকে ওই রাক্ষসটার হাত থেকে কি করে বাঁচাবো? তখনই মেহরাব পেছন থেকে বলে ওঠে, তোর নাটক কি শেষ? আর কত নাটক করবি তুই? খুব তো পালানোর চেষ্টা করলি, কি লাভ হলো? শেষে তো এই রাক্ষসটার কাছেই তোকে ধরা দিতে হলো। নিজের পেছনে তো এই মেহরাব জেহরায়েলকে তুই অনেক ঘোরালি। এবার চল। মেহরাবের কথা শুনে আনিশা পেছনে ঘুরে তাকায়। আনিশা আবার উঠে পালাতে নেবে, এমন সময় মেহরাব তাকে খপ করে ধরে ফেলে। মেহরাব খুব শক্ত করে আনিশার বাহু চেপে ধরে। আনিশার মনে হচ্ছে যে তার হাতের হাড়গুলো হয়তো এবার ভেঙেই যাবে। তুই কি ভেবেছিস আমার থেকে এই মেহরাব জেহরায়েলের থেকে পালানো বুঝি এতই সহজ? তুই যেখানেই যাস না কেন, আমি তোকে সেখান থেকেই খুঁজে বের করব। আজকে তুই আমাকে অনেক খাটিয়েছিস, এর ফল তো তোকে ভোগ করতেই হবে। চল এবার, অনেক নাটক করেছিস। আনিশা ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে, তবে সে কি আর মেহরাবের শক্তির সাথে পেরে ওঠে? মেহরাবও আর দেরি না করে আনিশাকে কোলে তুলে নেয়। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। আমি যাব না আপনার সাথে। ছাড়ুন আমাকে। আপনার মতো মানুষরূপী জানোয়ারের সাথে তার যাওয়ার থেকে তো মরে যাওয়া অনেক ভালো। ছাড়ুন আমায়। মেহরাব আনিশার দিকে তাকিয়ে বলে, মরে যাওয়া বুঝি এতটাই সহজ? আমি তো আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে এত সহজে মরতে দেব না। তুই মরে গেলে তো সব শেষ। আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আনিশা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে, সাথে মেহরাবের শক্ত বুকে কিল ঘুষিও মারছে। এতে মেহরাবের রাগের পারদ তরতর করে বাড়ছে, বই কমছে না। তাও সে চুপ করে আছে। সে আনিশাকে কোলে করে নিয়ে গাড়ির কাছে যায়। হাইওয়ের ওপর একটা কালো মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার পেছনে আছে চারটে থার। মেহরাব গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে আনিশাকে কোল থেকে জোর করে গাড়ির ভেতর ছুঁড়ে মারে। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে আর গাড়ি স্টার্ট দেয়।
সে খুব জোরে জোরে ড্রাইভ করতে থাকে, যেন নিজের সব রাগ সে ড্রাইভ করেই উঠাচ্ছে। এত জোরে গাড়ি চালানোয় সিট বেল্ট না বাঁধায় আনাইশা নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আর এইভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আনাইশার কোনো প্রশ্নেরই মেহরাব কোনো উত্তর করছে না। সে একমনে ড্রাইভ করছে। এত জোরে ড্রাইভ করার ফলে মেহরাব খুব তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছে যায়। বান্দরবনের সোনাঝরা ভ্যালির সবচেয়ে উঁচু ঢালে মেঘের উপরে দাঁড়িয়ে আছে আলিশান জেহরাইল ম্যানশন। কালো কাজ আর সাদা মার্বেলের মিশেলে তৈরি ম্যানশনটা দূর থেকেই চোখে পড়ে, যেন পাহাড়ের বুক চিরে বসানো কোনো নিষিদ্ধ রাজমুকুট। প্রবেশপথে বিশাল লোহার গেট, যা খুলে শুধুমাত্র মেহরাবের আদেশে। গেটের দুপাশে সহস্র পাহারা ক্যামেরার লাল আলো অন্ধকারেও জেগে থাকে। পাথরের রাস্তা সরাসরি উঠে গেছে ম্যানশনের সামনে, যেখানে সারি সারি বিলাসবহুল গাড়ি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ম্যানশনের ভেতরটা একদম শান্ত, যেখানে বিরাজ করছে একরাশ নিস্তব্ধতা। বিশাল কাচের দেয়ালের ওপারে ঘন জঙ্গল, কিন্তু সেই জঙ্গলও যেন এই বাড়ির নিয়ন্ত্রণের বন্ধী। এখানে বাতাসও অনুমতি নিয়ে ঢোকে। এই ম্যানশন শুধু থাকার জায়গা না, এটা মেহরাবের সাম্রাজ্যের ছোট্ট এক টুকরো বহিঃপ্রকাশ মাত্র। এই ম্যানশন যেন একটা গোলক ধাঁধা, যে এখানে একবার ঢুকবে সে হারিয়ে যেতে বাধ্য। রাজকীয় গেট পেরিয়ে মেহরাবের গাড়ি প্রবেশ করে জেহরাইল ম্যানশনে। সকল গার্ড মেহরাবকে ভেতরে আসতে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। মেহরাবের গাড়ি এসে থামিয়ে ম্যানশনের মূল ফটকে। মেহরাব গাড়ি থেকে বের হয়ে মুখে গাম্ভীর্য ভাব নিয়ে গাড়ির অপর পাশে যায়। গাড়ির দরজা খুলে আরেশাকে টেনে হিঁচড়ে বের করে গাড়ি থেকে। আমায় ছাড়ো, আমি যাবো না, আমার হাতটা ছাড়ো। মেহরাব কিছু বলে না। সে টেনে আনেশাকে নিয়ে যেতে থাকে, কিন্তু আনেশা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেহরাব আবার আনেশার হাত ধরে টানতে থাকে, কিন্তু এবার আনেশার নিচে বসে পড়ে। মেহরাবের রাগ এখন সপ্তম আকাশে পৌঁছিয়ে গিয়েছে। সে চোয়াল শক্ত করে আনেশার দিকে তাকায়, তারপর তাকে পাজা করে তুলে গটগট করে ম্যানশনের ভিতরে প্রবেশ করে। আনিশা রীতিমতো ছটফট করছে মেহরাবের কোলে, সাথে গিলঘুষি তো আছেই। চলতে চলতে হঠাৎই মেহরাব থেমে যায়। আনিশা এখনও ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আনিশা থেমে যায় কানে ভেসে আসা গুলির শব্দে। আনিশা সেদিক ফিরে তাকাতেই দেখতে পায় মেহরাব একটা গার্ডকে শ্যুট করেছে, আর সেই গার্ডটা মাটিতে লুটিয়ে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে। সবাই তো ভয়ে তটস্থ হয়ে আছে, কেউ আর মাথা তুলে তাকানোর সাহসও পাচ্ছে না। মেহরাবের চোখজোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে। এই কে কোথায় আছিস? এটাকে নিয়ে আমার স্পেশাল রুমে যা। এর খুব ভালো খাতির যত্ন করব আমি, আর আমি না আসা পর্যন্ত যেন এ না মরে। নিয়ে যা। বলে মেহরাব আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উপরে গিয়ে একদম কর্নারের রুমে ঢুকে পড়ে মেহরাব। রুমে ঢুকে মেহরাব আনেশাকে ছুঁড়ে মারে বেডের ওপর। এমনভাবে আনেশাকে বেডের ওপর ছুঁড়ে মারে যে মনে হচ্ছে কোনো ময়লা সে ডাস্টবিনে ফেলেছে। আর আনেশা বেডে পড়ে মৃদু চিৎকার করে ওঠে। বেডটা নরম হলেও তার শরীরের কাটা ঘাগুলোতে এখনও ঠিক হয়নি। হালকা বাতাস লাগলেও জ্বালা করে উঠছে, আর সেখানে মেহরাব তাকে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে তাতে পুরনো আঘাতগুলো বারবার তাজা হয়ে উঠছে। খুব তো উড়ছিলি, নে এখন উড়। ও উড়বি কিভাবে? এবার তো আমি তো ওড়ার জন্য ডানাটাই ছিঁড়ে ফেলবো। শয়তানি হাসি দিয়ে মেহরাব আনেশার দিকে এগোতে শুরু করে। মেহরাবকে এগোতে দেখে আনেশা পেছাতে থাকে। এক পর্যায়ে মেহরাব আনেশার অনেক কাছে চলে আসে। তোর কোনো ক্ষমতা নেই আমাকে আটকানোর। এবার তো সব শেষ করে দেবো আমি, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। মেহরাব তো কথা বলতে ব্যস্ত, আর আনেশা এরই সুযোগ নিয়ে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়, আর বেড থেকে নেমে একটা ফ্লাওয়ার ভাস হাতে তুলে নেয়। একদম কাছে আসবেন না আমার, নাহলে আপনাকে শেষ করতে আজকে আপনার শেষ দিন হবে বলে দিলাম। মেহরাব আনেশার কথায় হেসে দেয় আর বলে। মেহরাবের কথা শুনে আনেশা সারা শরীর কেঁপে ওঠে। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কাটা জায়গাটাতে খুব ব্যথা আর জ্বালা করছে। আনেশা দেয়াল ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। মেহরাব বেড থেকে উঠে আনেশার দিকে এগিয়ে আসতে থাকে। মেহরাব আনেশার দিকে যত এগিয়ে আসে আনেশার হাত পা ততই কাঁপছে। আনেশা কাঁপা কাঁপা গলায় বলে, এগোবেন না, হ্যাঁ একদম জানে মেরে দেবো। আগে তো কাপাকাপি বন্ধ কর, তারপর না হয় আমাকে জানে মারিস।
বলতে বলতে মেহরাব আনাসার কাছে চলে আসে। আনাসা ফ্লাওয়ার ভাসটা দিয়ে মেহরাবকে আঘাত করতে যাবে, তার আগেই মেহরাব আনাসার হাত ধরে ফেলে। আনাসার হাতের কাটা জায়গায় খুব জোরে চাপ দেয় মেহরাব। এতে আনাসার হাত থেকে ফ্লাওয়ার ভাসটা পড়ে যায়, সাথে সাথে ফ্লাওয়ার ভাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আনাসার হাতে চাপের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। এবার আনাসা চিৎকার দিয়ে ওঠে। কেমন লাগছে আনা? আর একটু চেপে ধরবো নাকি? আনাসা ছলছল নয়নে মেহরাবের দিকে তাকায় আর বলে, আমাকে প্লিজ ছেড়ে দিন। কেন আমার সাথে এমন করছেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো চাই যে তুই কষ্ট পা, এতটা কষ্ট পা তুই যতটা কষ্ট ছোট থেকে আমি সহ্য করে এসেছি। আমার কষ্টের কাছে তোর কষ্ট তো কিছুই না। তোর খুব কাছের একটা মানুষ আমার সর্বস্ব শেষ করে দিয়েছে। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। পাপ করেছে একজন, কিন্তু শাস্তি পাবি তুই। কারণ তোর কষ্টগুলোই তো তার কাছে সবচেয়ে বেশি হৃদয়ে বিদারক হবে। একটা মায়ের কাছে তার সন্তানের কষ্টটাই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয়। মেহরাব হাত চেপে ধরায় আনাসার হাত দিয়ে আবারও রক্ত পড়তে শুরু করে। মেহরাব এবার আনাসাকে টেনে বেডের উপর ফেলে দেয় আর দেরি না করেই আনাসার উপর উঠে পড়ে। মেহরাব আনাসার হাত দুইটা বেডের সাথে পিন করে দেয়। আনেশা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, হাত পা ছড়ছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সে যতই ছাড়া পাওয়ার চেষ্টা করছে, মেহরাব তাকে আরও আস্তে পিষ্টে জড়িয়ে ধরছে। মেহরাব এক হাত দিয়ে আনেশার দু হাত চেপে ধরেছে আর অন্য হাত দিয়ে আনেশার মুখে স্লাইড করছে। আনেশার শরীর থেকে খুব মিষ্টি একটা স্মেল আসে, যেটা মেহরাবকে আনেশার প্রতি আরও আসক্ত করে তুলছে। মেহরাব মাতাল কণ্ঠে বলে, না, তুই তো পুরাই স্নো হোয়াইট। এত সুন্দর কবে হলি? তবে কি বলতো, তোর এই রূপ দিয়ে না তুই আমার এই পাষাণ হৃদয়টাকে গড়াতে পারবি না। কিন্তু আমি চাই তোর এই রূপ শুধু আমার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। কারণ তুই এখন আমার জিনিস, আর আমি চাই না কেউ আমার জিনিস দেখুক। বাইরের কেউ যদি তোর এই রূপ দেখতে পায়, তাহলে তাকে তো শেষ করবোই, সাথে তোকে উচিত শিক্ষা দেব। মেহরাব এতক্ষণ আনেশাকে ঠিক সেইভাবেই খেয়াল করেনি, তবে সে এখন আনেশাকে খুব গভীরভাবে খেয়াল করছে। আনেশাকে দেখে মেহরাব যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। হালকা বাদামি বর্ণের চোখের মণিগুলো তার এই ফর্সা মুখের সাথে খুব মানিয়েছে। চোখের এই কালো ঘন পাপড়িগুলো তার চোখ দুটোকে আরও মায়াবী করে তুলেছে। আনেশার এই মায়াবী চোখ জোড়া এখন জলে টইটুম্বুর, কিছু কিছু জায়গা লাল হয়ে আছে অতিরিক্ত কান্না করার ফলে। আনেশার চিকন ঠোরজোড়া দেখে মেহরাব যেন আরও বেসামাল হয়ে ওঠে। মেহরাব নিজেকে অনেক আটকানোর চেষ্টা করছে, তবে আনেশার রক্ত জবান দেয় ঠোঁট জোড়া যেন তাকে কাছে ডাকছে। সে বেশি কিছু না ভেবে আবার আনেশার ঠোরজোড়া নিজের দখলেই নিয়ে নেয়। মেহরাব নিজের টামাটে ঠোঁট দিয়ে আনেশার গোলাপের পাপড়ির ন্যায় কোমল ঠোরজোড়া শুষে নিতে থাকে। একসময় মেহরাব খুব রুডলি আনেশার ঠোঁট জোড়া কামড়াতে লাগলো, যার জন্য আনেশার ঠোঁট কেটে যায় আর রক্ত পড়তে শুরু করে। এতে যেন মেহরাব আরও কন্ট্রোললেস হয়ে ওঠে। আনেশা কান্না করছে ছাড়া পাওয়ার জন্য। আনেশা অনেক কষ্টে মেহরাবের থেকে নিজের হাত দুইটা ছাড়িয়ে নেয়। মেহরাব তার ঠোঁট চেপে ধরায় ঠিকভাবে শ্বাসও নিতে পারছে না। আনেশা বারবার মেহরাবকে নিজের হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, তবে তার এই রোগা শরীর নিয়ে কি আর এইরকম বলিষ্ঠ দেহের অধিকারীর সাথে পেরে ওঠে? আনেশা বৃথা চেষ্টা করছে মেহরাবকে তার ওপর থেকে সরানোর, তবে সে মেহরাবকে এক চুলও নাড়াতে পারছে না। মেহরাব আস্তে আস্তে আনেশার ওপর আরও রুড হয়ে ওঠে। আনেশা এগুলো আর সহ্য করতে পারছিল না। নিজের চোখের সামনে তার সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, তবে সে কিছুতেই তা আটকাতে পারছে না। আনেশা শেষে আর নিতে না পেরে জ্ঞান হারায়। আনেশা জ্ঞান হারিয়েছে প্রায় 3 ঘন্টা হতে চলল, তবে মেহরাব এখনও তার শরীর পশুর মতো খুব লেখাছে। আনেশার সারা শরীরে আঁচড়ের দাগ, যেখান দিয়ে রক্ত পড়ছে। একই তো, আগের আঘাতগুলোই এখনও ঠিক হয়নি। তার উপর মেহরাব তার শরীরের উপর যা অত্যাচার চালিয়েছে, তাতে শরীরের ক্ষতগুলো আরও তাজা হয়ে ওঠে। পুরো বেডে এখন ছিটে ছিটে রক্তে ভিজে গিয়েছে। মেহরাবের এবার হুঁশ হয়। সে আনেশাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তার ভেতর যেন কোনো অনুশোচনাই নেই, সে যে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। কারণ সে তো এখন প্রতিশোধের নেশায় অন্ধ। সে তো খালি অপেক্ষায় আছে কবে সে নওরিন খানকে আনেশার কষ্টগুলো দেখাতে পারবে, আর নওরিন খানকে নিজের চোখের সামনে তার প্রাণপ্রিয় মেয়ের জন্য ছটফট করতে দেখবে। আনেশা নির্জীব হয়ে বেডের উপরেই পড়েই রইল, চোখগুলো বন্ধ থাকলেও তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু।
মেহরাব ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আনেশার এখনও কোনো জ্ঞান নেই। মেহরাব আনেশার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু আনেশার কোনো হেলদোল নেই। মেহরাব আনেশার গালে হালকা করে চাপড় মারে, কিন্তু আনেশার থেকে কোনো রেসপন্স পায় না। মেহরাব আনেশার মুখে বেশ কয়েকবার পানির ছিটা দেয়, তাও কোনো লাভ হয় না। এবার মেহরাব আনেশার পালস রেট চেক করে, যেটা খুব ধীরে ধীরে চলছে। মেহরাব দেরি না করে ডক্টরকে কল করে। কিছু মেড এসে আনেশাকে ক্লিন করে দেয়। ডক্টর এসেই আনেশাকে দেখে ভয় পেয়ে যায়। তিনি আনেশাকে চেক করে অনেক ভয়ে ভয়ে বলেন, স্যার, ম্যামের অবস্থা ভালো লাগছে না। ওনাকে এখনই হাসপাতালে নিয়ে গেলে ভালো হয়। ওনার অবস্থা ক্রিটিক্যাল লাগছে আমার কাছে। না, ওকে হসপিটালে নেওয়া যাবে না। যা যা দরকার এখানেই নিয়ে আসবো, কিন্তু ওকে হসপিটালে নেওয়া যাবে না। আপনার যা যা লাগবে লিখে মেয়েদের হাতে দিয়ে দিন, আমার লোকেরা গিয়ে নিয়ে আসবে। কিন্তু স্যার একটু বুঝুন, এখানে সব কিছু আনা তো সম্ভব নয়। আর ওনার অবস্থাও ভালো মনে হচ্ছে না, হার্টবিট খুব স্লো। এমন একটা অবস্থায় বাড়িতে রাখলে ম্যামের ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।